আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে টনসিলাইটিস। টনসিলাইটিস আমাদের ছোটোবেলায় কম বেশি সবারই কিন্তু গলা ফুলতো, তাই না? গলা ফুলতো প্লাস হচ্ছে ব্যথা হইতো। ছোটোবেলায় যে আমরা নিজেরাই যে বলতাম যে টনসিলের সমস্যা হয়েছে, বাইরে বাইরে ফুলে গেলেও আমরা কি বলতাম যে টনসিলের সমস্যা হয়েছে। এটা মোস্টলি বাচ্চাদেরই হয়, চিলড্রেনদের এটা বেশি হয়, হ্যাঁ, ছোটোবেলাতেই হয় এবং কম এটা ওভারঅল সব বয়সেই হয়, তবে বাচ্চাদের বেশি হয়। তো আজকে আমাদের টপিকস হচ্ছে টনসিলাইটিস। তো টনসিলাইটিসটা কি? টনসিলাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য টনসিল। টনসিলাইটিস কাকে বলে? ইনফ্লামেশন অফ দ্য টনসিল। ইনফ্লামেশন কি? ইনফ্লামেশন এর আগে পড়াইছিলাম, প্রদাহ, হ্যাঁ, এক ধরনের ইনফেকশন। তাহলে কি টনসিলে প্রদাহকেই কি বলে? টনসিলাইটিস বলে। অর্থাৎ টনসিলটা কি হবে? ইনফেক্টেড হবে, তাহলে তাকে কি বলবো আমরা? টনসিলাইটিস বলবো। এখন টনসিল কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে। আমাদের ফার্স্ট ইয়ারে অ্যানাটমি পড়াইছে, হ্যাঁ, অ্যানাটমিতে টনসিল পড়াইছিল। তার আগে আমরা একটু অ্যানাটমিটা দেখে নেই। টনসিল Tonsil are the two oval shaped of the lymphoid tissue located at the back of the throat। অর্থাৎ টনসিল হচ্ছে দুইটা ওভাল শেপড, অর্থাৎ দুইটা ডিম্বাকৃতির অফ লিম্ফয়েড টিস্যু, যেটা লিম্ফয়েড টিস্যু এবং যাহা গলার পিছনে অবস্থিত। লোকেট অ্যাট দ্য ব্যাক অফ দ্য থ্রট, যাহা গলার পিছনে অবস্থিত। তাহলে কি টনসিল হচ্ছে দুইটা ডিম্বাকৃতি, যে আমরা হা করলে কি দুইটা ডিম্বাকৃতির এই গলার এখানে দেখা যায় না, এই দুটাই হচ্ছে কি টনসিল। এটা কি গলার পিছনে অবস্থিত, গলার পিছনে অবস্থিত। আমরা একটু অ্যানাটমিটা দেখি। এই যে এটা হচ্ছে আমাদের কি অ্যানাটমি অফ অরাল ক্যাভিটি, অর্থাৎ মুখের যে অ্যানাটমিটা আছে সেইটা। এইটার ভিতরে আমরা যদি একটু দেখি, এই যে টনসিল, এই যে সাদা সাদা যে দুইটা দেখা যাচ্ছে, এই দুটা কি টনসিল, এই যে টনসিল, হ্যাঁ। তাহলে কি আমরা টনসিল বুঝতে পারলাম কোনটা? তাহলে কি টনসিল চিনতে পারছি? এবার আসি টনসিলের কাজটা কি, টনসিলের ফাংশনটা কি। টনসিলকে আমাদের দেহের ফার্স্ট গার্ড বলা হয়। ফার্স্ট গার্ড, গার্ড মানে কি? প্রহরী, যে আমাদের নিরাপত্তা দেয়। তো এই টনসিলকে আমাদের কি বলা হয়? ফার্স্ট গার্ড বলা হয়। অর্থাৎ একে আমাদের আমার কি নিরাপত্তা দেয়। এর কাজ কি? হেল্প প্রিভেন্ট ইনফেকশন পার্ট অফ দ্য ইমিউনো সিস্টেম। এটা কি করে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, হ্যাঁ। যেমন আমাদের দেশকে যদি বাহিরের দেশ আক্রমণ করতে আসে, আমাদের সর্বপ্রথম কি আটকায়? বিজিবি আটকায়। বিজিবি আটকায় না? কারণ কি? ওরা সীমান্ত পাহারায় থাকে, শত্রুদের কি আসতে দেয় না। তো আমাদের টনসিলটাও ঠিক একই রকম। টনসিলটা কি করে? বাধা দেয়। আমাদের যে রোগ জীবাণু যেগুলো ভিতরে যেতে চায়, আমাদের খাবারের মাধ্যমে যায়, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যায়, সেগুলা কি করে? প্রতিরোধ করে, হ্যাঁ, যে জীবাণু ঢুকতে দেওয়া যাবে না। তো কি করে? এর টনসিলের কাজ কি? হেল্প দ্য প্রিভেন্ট ইনফেকশন পার্ট অফ দ্য ইমিউনো সিস্টেম। এটা কি করে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অথবা কোনো জীবাণু ভিতরে ঢুকতে গেলে কি করে? বাধা প্রদান করে। তাহলে কি টনসিল কোথায় থাকে, টনসিলের কাজ কি এবং টনসিলের অবস্থান আমরা বুঝতে পারলাম। এই তিনটা বুঝতে পারছি। টনসিল কোথায় অবস্থিত, টনসিলের কাজ কি, টনসিলকে কি বলে এবং টনসিলাইটিস কি, এই চারটা বিষয় ক্লিয়ার। এবার আসি এটা কিভাবে হয়। এই যে টনসিলাইটিস বলতেছি, এই যে প্রদাহ বলতেছি, এটা আমাদের কিভাবে হয়, কিভাবে সে নিজেই যেহেতু প্রহরী, সে কিভাবে আক্রান্ত হয়, এটা আমরা জানবো, হ্যাঁ। টনসিলাইটিস ইজ দ্য মোস্ট কজ বাই ভাইরাস। টনসিলাইটিস মোস্ট কজ বাই ভাইরাস। এটা মূলত ভাইরাস দ্বারাই হয়। এটা কি? মূলত
ভাইরাস দ্বারাই হয়, বাট সামটাইম কিছু সময় বি কজেস বাই ব্যাকটেরিয়াল, কিছু সময় এটা কি ব্যাকটেরিয়াল ধারাও হয়, অর্থাৎ ব্যাকটেরিয়াল জীবাণু ধারাও হয়। তাহলে টনসিলাইটিস মনে রাখতে হবে এটা বেশিরভাগ ক্ষেত্রে 80% হয় কি ভাইরাস দ্বারা, ভাইরাসের যে জীবাণু আছে সেটা ধারা, এবং 20% কি ব্যাকটেরিয়াল ধারা হয়। 20%টা কি ব্যাকটেরিয়াল ধারা হয়। এই ব্যাকটেরিয়াল জীবাণুর নাম কি স্ট্রেপ্টোকক্কাস বিটা হিমোলাইটিক। এই ব্যাকটেরিয়াল যে জীবাণু ধারা হয় তার নাম কি স্ট্রেপ্টোকক্কাস বিটা হিমোলাইটিক। টনসিলাইটিস কমনলি টনসিলাইটিস ইফেক্ট মানে আক্রান্ত হয় কারা, চিলড্রেন বিটুইন প্রি স্কুল, চিলড্রেন এবং প্রি স্কুল এইজের যারা আছে এবং টিনেজার যারা আছে, এর দিয়ে বয়স ধরতে হয় কত 3 থেকে 15। তাহলে কি চিলড্রেন প্রি স্কুল এবং টিনেজার অর্থাৎ 3 থেকে 15 বছরে এটা কি বেশি হয়, এবং ওভারঅল সব বয়সেই হতে পারে, ওভারঅল সব বয়সেই হতে পারে। তাহলে কমনলি ইফেক্ট হচ্ছে চিলড্রেন, অর্থাৎ বেশিরভাগ হয় বাচ্চাদের, এবং যারা প্রি স্কুল যাওয়ার আগে, এবং টিনেজার যারা যুবতী তাদের ক্ষেত্রে কি হয় এটা বেশি হয়, যুবক যুবতী। অর্থাৎ এটা যদি আমরা বয়স হিসাবে ধরি 3 থেকে 15 বছর বয়সে এটা হয়, কিন্তু ওভারঅল সব বয়সেই হইতে পারে। ক্লিয়ার এতটুকু? এটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? এবার আসি ক্লাসিফিকেশন অফ টনসিল। টনসিল কত প্রকার? আমরা যে টনসিলটা দেখলাম, টনসিল এই যে হা করলেই দুই পাশে দুইটা দেখা যায় বলের মতো, এই টনসিলটা কত প্রকার? মূলত এটা হচ্ছে এই যে আমরা যেটা দেখছি ল্যাপটপে যেটা দেখতেছি সেটা কি প্যালাটাইন টনসিল। টনসিল হচ্ছে 4 প্রকার। টনসিল কত প্রকার? 4 প্রকার। 1 প্যালাটাইন টনসিল, 2 অ্যাডেনয়েড টনসিল, 3 লিঙ্গুয়াল টনসিল, আর 4 হচ্ছে টিউবাল টনসিল। এই 4টা প্রকার হচ্ছে কি টনসিল। এবার আমরা এই টনসিলের ছবিগুলো দেখব। তাহলে এইটা যে ছবিটা দেখলাম, এখানে যে ছবিটা দেখতেছি সেটা কি প্যালাটাইন টনসিল। আমরা হা করলে যে টনসিলটা দেখতে পাই দুই পাশে দুইটা আছে ডিম্বাকৃতির, সেটা কি প্যালাটাইন টনসিল, অর্থাৎ 1 নাম্বারটা। এরপরে হচ্ছে অ্যাডেনয়েড টনসিল। অ্যাডেনয়েড টনসিলটা কি আমরা হা করলে দেখতে পাই না। আমরা একটু ল্যাপটপে দেখি অ্যাডেনয়েড টনসিলটা দেখতে কেমন। এই যে মুখ গহ্বরের উপরে থাকে, এই যে ঠিক আছে, এটা কি অ্যাডেনয়েড টনসিল। এই ঠিক এখানে থাকে, এটা এক্সের মাধ্যমে দেখতে হয়। এটা কি এক্সের মাধ্যমে দেখতে হয়। এই ঠিক এইখানে থাকে, মুখের এইখানটাতে থাকে। এই টনসিলেরও পিছনে, প্যালাটাইন টনসিলের কি পিছনে। আর তৃতীয়টা হচ্ছে কি লিঙ্গুয়াল টনসিল। লিঙ্গুয়াল টনসিলটা কি প্যালাটাইন টনসিলের ঠিক নিচে, প্যালাটাইন টনসিলের কি নিচে। এটা দেখলে আর একটু ক্লিয়ার হব। এই দুইটা হচ্ছে কি এই সবুজ আকৃতি যেগুলো দেখতেছি প্যালাটাইন টনসিল, গুড। আর এই দুইটা হচ্ছে কি অ্যাডেনয়েড টনসিল, অ্যাডেনয়েড টনসিল। আর এই নিচেরটা কি লিঙ্গুয়াল টনসিল। আর একটা আছে ভিতরে, সেটা কি টিউবাল টনসিল। তাহলে কি এই টনসিলগুলো আমরা চিনতে পারলাম। নিচেরটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। এই দুই পাশের দুইটা হচ্ছে কি প্যালাটাইন টনসিল, উপরের দুই পাশের দুইটা হচ্ছে অ্যাডেনয়েড টনসিল, এবং নিচেরটা হচ্ছে কি লিঙ্গুয়াল টনসিল, আর ভিতরে আরেকটা আছে সেটা কি টিউবাল টনসিল। তাহলে কি টনসিলের প্রকারভেদ আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার? এবার আসি ক্লাসিফিকেশন অফ টনসিলাইটিস। এই যে আমরা যে টনসিলাইটিসটা পড়তেছি, টনসিলে যে প্রদাহ হইল, এই প্রদাহটা কত প্রকার? এই প্রদাহটা কত প্রকার? অ্যাকুইট তাৎক্ষণিক হয়, অ্যাকুইট তাৎক্ষণিক হয়। অ্যাকুইটে সাধারণত 3 থেকে 4 দিনের ভিতরে ভালো হয়ে যায়।
সর্বোচ্চ 2 সপ্তাহ থাকে, অর্থাৎ 14 দিন থাকবে। অ্যাকুইটে কি হয়, ইনফেকশনটা হঠাৎ করে শুরু হয় এবং কি 3 থেকে 4 দিনের ভিতরে সাধারণত ভালো হয় এবং 2 সপ্তাহ পর্যন্ত কি এটা কন্টিনিউ হইতে পারে, ঠিক আছে। আর ক্রনিক টনসিল যেটা 14 দিনের উপরে থাকে সেটা কি ক্রনিক টনসিল। আর যেটা বারবার হয় রিকারেন্ট, সেটা কি রিকারেন্ট টনসিল, যেটা হইতেই থাকে, হ্যাঁ বারবার হইতেই থাকে, সেটা কি রিকারেন্ট টনসিলাইটিস। এরপরে হচ্ছে পেরিটনসিলার অ্যাবসেস, যে টনসিলটা হয়ে ঘা হয়ে যায়, যে টনসিলটা হয়ে কি হয় ঘা হয়ে যায়, পুজ হয়ে যায়। এই যে আমরা যে টনসিলটা পড়তেছি সেটা কি প্যালাটাইন টনসিল, আমরা যে টনসিলাইটিসটা পড়তেছি সেটা কি এই প্যালাটাইন টনসিল। এই কয় টনসিল আমরা পরে দেখব। এখন যে টনসিলটা পড়তেছি সেটা কি মূলত প্যালাটাইন টনসিল, এবং এটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই রুগীদের। রুগী নিজে এসে বলে ডাক্তার সাহেব আমার কি হয়েছে, টনসিল হয়েছে। দেখা গেল যে এখানে ফুলে গেছে, হা করলে দেখা যাবে কি সেখানে টনসিলটা কি প্রদাহ হয়েছে, এটাই কি অ্যাকুইট টনসিল। আর যেটা হচ্ছে অনেক দিন ধরে আছে সেটা কি ক্রনিক টনসিলাইটিস। আর যে টনসিলটা বারবার হয় সেটা কি রিকারেন্ট টনসিলাইটিস। আর যেটা টনসিল হয়ে পুজ জমে গেছে, পুজ হয়েছে, সেটা হচ্ছে কি পেরিটনসিলার অ্যাবসেস আর অ্যাবসেস টনসিলাইটিস। আর একটা হচ্ছে হাইপারট্রফি টনসিলাইটিস, যেটা হয়ে অনেক বেশি ফুলে যায়, সেলুলাইটিস হয়ে যায়, সেটা কি হাইপারট্রফি টনসিলাইটিস। সোলিং অনেক বেশি হবে। তাহলে কি ক্লাসিফিকেশন অফ টনসিলাইটিস বুঝতে পারলাম, অ্যাকুইট, ক্রনিক, রিকারেন্ট, পেরিটনসিলার অ্যাবসেস অ্যান্ড হাইপারট্রফি টনসিলাইটিস। বুঝতে পারছি। এবার হচ্ছে ডিগ্রি অফ টনসিলাইটিস, টনসিলাইটিসের কত ডিগ্রি, এটা হচ্ছে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি এবং 3rd ডিগ্রি। 1st ডিগ্রি, 2nd ডিগ্রি এবং 3rd ডিগ্রি। এটা আমরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে মানে সহজতর বোঝার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, ডিগ্রিটাকে ব্যবহার করি, মানে কম গুরুত্বপূর্ণ, মাঝামাঝি গুরুত্বপূর্ণ এবং বেশি গুরুত্বপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ। তো 1st ডিগ্রিতে কি রেডনেস হবে, 1st ডিগ্রিতে কি হবে রেডনেস হবে, অর্থাৎ জায়গাটা কি লাল হয়ে যাবে। এই যে এই দুইটা টনসিল, প্যালাটাইন টনসিল যেটা, এই দুইটা কি হবে লাল হয়ে যাবে এবং দেখা যাবে। এই টনসিল সাধারণত কি এমনিতে কিন্তু দেখা যায় খুব ছোট আকারে দেখা যায়, কিন্তু যখন এই 1st ডিগ্রিতে যাবে তখন কি হবে ফুলে যাবে, একটু একটু কি হবে বড় হয়ে যাবে এবং লাল হয়ে যাবে, এবং সেটা কি হা করলে দেখা যাবে। এটা কি বলবো আমরা 1st ডিগ্রি টনসিলাইটিস। এরপরে হচ্ছে 2nd ডিগ্রি টনসিলাইটিস। 2nd ডিগ্রি টনসিলাইটিস কি 1 এবং 2 এর মাঝামাঝি যা, সেটাই কি 2nd ডিগ্রি টনসিলাইটিস। এরপরে হচ্ছে কি 3rd ডিগ্রি টনসিলাইটিস। 3rd ডিগ্রি টনসিলাইটিসটা কি কিসিং টনসিলাইটিস। একটা টনসিল আর একটা টনসিলে কি করে কিচ করে, কিচ করলে কি করতে হয় কাছাকাছি চলে আসতে হয়, তাহলে কি করে কিচ করে, অর্থাৎ এই যে দুইটা টনসিল প্যালাটাইন টনসিল আমরা দেখছিলাম, এই দুইটা টনসিল কি হবে কাছাকাছি সংস্পর্শে চলে আসবে, এজন্য এর নাম দেওয়া হয়েছে কি কিসিং টনসিল। অর্থাৎ দুইটা টনসিলই কি কাছাকাছি চলে আসবে, এত পরিমাণ ফুলে যাবে, ঠিক আছে। তাহলে কি 1st ডিগ্রি, 2nd ডিগ্রি এবং 3rd ডিগ্রি বুঝতে পারলাম। 1st ডিগ্রিটা হচ্ছে লাল হয়ে যাবে, অল্প একটু ফুলে যাবে, যেটা হা করলে দেখা যাবে, এবং 2nd ডিগ্রিটা কি 1 এবং 2 এর যে মাঝামাঝি স্থানটা হচ্ছে কি 2nd ডিগ্রি, এবং 3rd ডিগ্রিটা কি 3rd ডিগ্রিটা হচ্ছে দুইটা একদম কাছাকাছি চলে আসবে, অর্থাৎ কিসিং টনসিলাইটিস অথবা কিসিং টনসিলাইটিস 3rd ডিগ্রি।
তাহলে কি এতটুকু আমরা বুঝতে পারছি ডিগ্রি অফ টনসিলাইটিস। এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? এরপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার বা সিমটম। ক্লিনিক্যাল ফিচার বা সিমটম অর্থাৎ কি কি দেখে আমরা বুঝতে পারবো যে এটা এই রূপ গ্রহণ করতেছে। তার আগে আমরা কিছু ছবি দেখে নেই। এই অ্যাডেনয়েডটা এক্স রেতে ঠিক আমরা এই যে এরকমভাবে দেখতে পারবো, অ্যাডেনয়েড টনসিল যেটা, ঠিক আছে, উপরে ঠিক এরকমভাবে থাকবে অ্যাডেনয়েড। আর এই যেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি, এই যে বড় হয়ে গেছে, এই যে এটা কি টনসিল, হ্যাঁ, এটা কি টনসিল, এটা কি লাল হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে, এটা কি সেকেন্ড ডিগ্রি। আর ফার্স্ট ডিগ্রিটা কি এর থেকে অল্প একটু ছোটো থাকবে। আর থার্ড ডিগ্রিতে কি হবে, দুইটা কাছাকাছি চলে আসবে। আমরা পড়ছিলাম যে টনসিলটা বিটা হেমোলাইটিক স্টেপ্টোকক্কাস ইনফেকশন দ্বারা হয়। বিটা হেমোলাইটিক সেটা দেখতে কেমন, এটা আমরা মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে দেখি। মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে যদি দেখি বিটা হেমোলাইটিক স্টেপ্টোকক্কাসটা ঠিক এরকমভাবে দেখতে, হ্যাঁ। অথবা আমরা যদি আরেকটু ঝুম করে দেখি, এটা কিন্তু টনসিলের ভিতরের অংশ, হ্যাঁ, অর্থাৎ যে ওভাল শেপটা দেখলাম ওই টনসিলের ভিতরে এরকমভাবে স্টেপ্টোকক্কাসগুলো থাকে। এভাবে কি ওই টনসিলের ভিতরে জীবাণুগুলো থাকে। ছবিগুলো দেখি তাহলে বুঝতে আরো সহজ হবে, হ্যাঁ। এইগুলার ভিতরের অংশ যদি আমরা দেখি একটা, অর্থাৎ একটা স্টেপ্টোকক্কাস হেমোলাইটিক যদি আমরা ঝুম করে দেখি তাহলে ঠিক এই যেরকম এগুলা কি করে, প্রদাহ করে, টনসিলটাকে ইনফেক্টেড করে। এগুলা অনেকগুলা মিলে স্টেপ্টোকক্কাস মিলে, হ্যাঁ, এটা একটা স্টেপ্টোকক্কাস। এখানে এই যে অনেকগুলা স্টেপ্টোকক্কাস, এটা একটা স্লাইডের মাধ্যমে দেখতেছে যে স্টেপ্টোকক্কাসগুলো কিভাবে থাকে, হ্যাঁ। টনসিলের পিণ্ডটা কি করছে, একটা স্লাইডে নিছে এবং সেখানে ইনফেক্টেড যে এরিয়াটা সেটা দেখতেছে এবং এরকমভাবে থাকে এরা ভিতরে। মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে যদি পুরো টনসিলটা দেখি, যদি ইনফেক্টেড থাকে তাহলে এরকমভাবে দেখতে পারবো। এগুলো কি সবগুলাই স্টেপ্টোকক্কাস। টনসিলাইটিস বুঝতে হলে আমরা তো প্রথমে টনসিলটা চিনতে পারলাম, এরপরে টনসিলের ক্লাসিফিকেশনও পড়লাম, আমরা প্যালাটাইনে ঢুকছি এবং প্যালাটাইনে কি ডিগ্রিগুলোও বুঝতে পারলাম। এরপরে আমাদের টনসিলটা বুঝতে হলে আগে সাধারণ টনসিল বুঝতে হবে। টনসিলাইটিস বুঝতে হলে টনসিলাইটিস কিন্তু স্বাভাবিক অবস্থা না, টনসিলটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। যখন প্রদাহ হয় তখন কি টনসিলাইটিস হয়, বুঝতে হবে কথাগুলো। টনসিলটা কি স্বাভাবিক অবস্থা, যখন এটা ইনফেকশন হয় তখন কি টনসিলাইটিস হয়। তার মানে আমাদের টনসিলটাও বুঝতে হবে, টনসিলাইটিসটাও বুঝতে হবে, তাহলে আমরা দুইটা কি পার্থক্য ধরতে পারবো। এবার আমরা একটা ছবি দেখব যেটা টনসিল এবং টনসিলাইটিস দুইটা। এই যে একটা হেলদি টনসিল, অর্থাৎ এটা কি ভালো টনসিল। আমাদের মুখের ভিতরে টনসিলটা কি সাধারণত এরকমভাবে থাকে,
কিন্তু টনসিলাইটিস যখন হয়, এই যে জিনিস, এই টনসিলটা কি হয়, দুই পাশেই দেখেন একটু একটু করে বড় হয়ে গেছে এবং লাল হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে কি এটা একটা স্বাভাবিক অবস্থা, এটা কি অস্বাভাবিক অবস্থা, প্রদাহর পরে এবং প্রদাহর আগে। তাহলে বুঝতে পারছি? এই তো এটা কি নর্মাল, এই টনসিলটা কি নর্মাল। এই যে ফুলে গেছে, লাল হয়ে গেছে, একটু সাদা সাদা আছে, এটা কি ইনফ্লামেশন হয়েছে, ইনফেক্টেড হয়েছে। তাহলে কি নর্মাল এবং অ্যাবনর্মালটা আমরা বুঝতে পারবো না? এবার আরেকটু বোঝার জন্য, নর্মালটা কি হবে, ঠিক এই যে এরকমভাবে থাকবে। দেখেন টনসিলটা স্বাভাবিক অবস্থায় আছে, এখানে কোনো সমস্যা নাই, কোনো সাদা সাদা কোনো কিছু নাই, কোনো লাল কোনো কিছু নাই, হ্যাঁ, কোনো অ্যাবসেস নাই, কোনো পাস নাই। এই যে নর্মাল টনসিল, টনসিলটাও কি নর্মাল আছে, টাংটা কি নর্মাল আছে, ইউভোলা কি এই যে মাঝখানে যেটা আছে এটাও কি নর্মাল আছে। কিন্তু অ্যাবনর্মালি কি হবে, সোয়েলিং অফ ইলভোলা, অর্থাৎ মাঝের যে আলা জিবলা বলি আমরা, হ্যাঁ, ওটা কি একটু ফুলে যাবে। এরপরে হোয়াইট রেস স্পট, সাদা সাদা টনসিলের উপরে সাদা সাদা পাসের মতো জমবে, হ্যাঁ। রেডনেস অফ স্লোয়িং টনসিল, এটা কি টনসিলটা কি লাল হয়ে যাবে। এরপরে হচ্ছে কি থ্রট অফ রেডনেস, পিছনে যে থ্রটটা আছে সেটাও কি লাল হয়ে যাবে, প্রদাহ হবে। এবং গ্রে ফার্লি ট্রাং, জিহ্বাটা কি হালকা ধূসর কালার হয়ে যাবে। তাহলে কি অ্যাবনর্মাল টনসিল এবং টনসিলাইটিসের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম, চিনতে পারবো এখন? গুড। কোনো কোশ্চেন আছে এর ভিতরে? এবার আসি আমরা সিমটম বা ক্লিনিক্যাল ফিচার, এবার আমাদের পড়তে সুবিধা হবে। তাহলে কি ফিভার হবে, ফিভার কেন হবে, প্রদাহ হলে, যে কোনো জায়গায় আমাদের শরীরে যে কোনো জায়গায় যদি কোনো রকম ইনফেকশন হয় তাহলে আমাদের কি হয়, সর্বপ্রথম যেটা হয় জ্বর আসে, হ্যাঁ। শরীরটা কি সর্বপ্রথম, জ্বর কিন্তু কোনো রোগ না, জ্বর অন্য একটা রোগের লক্ষণ বা উপসর্গ। তাহলে কি আমাদের প্রদাহ হয়েছে টনসিলে, তাহলে কি আসবে, জ্বর আসবে, কমন ফিচার। শর্ট থ্রট, অর্থাৎ কি ওই যে বললাম এই যে এখানটাতে প্রদাহ হবে, হ্যাঁ, টনসিলের সাথে কি এটাও প্রদাহ হবে, এটা কি বলবো আমরা, শর্ট থ্রট। শর্ট থ্রট, SORE থ্রট, গলার প্রদাহ হবে, অর্থাৎ গলাটাও কি ইনফ্লামেশন হবে, হ্যাঁ। ব্যাড ব্রেথ, অর্থাৎ কি গলা দিয়ে একটা দুর্গন্ধ আসবে, মুখ দিয়ে কি হবে, একটা দুর্গন্ধ আসবে। লস অফ অ্যাপিটাইট, আমার গলা ব্যথা আছে, জ্বর আসছে, জ্বর আসলে তো সাধারণত এমনিতেই মুখে রুচি থাকে না, এরপরে আবার মুখে একটা দুর্গন্ধ আছে, সব মিলিয়ে কি হবে, লস অফ অ্যাপিটাইট হবে। কেন, আমরা তখন খেতে পারবো না, মুখের অরুচি চলে আসবে, মুখে কি হবে, অরুচি চলে আসবে, হ্যাঁ। এরপরে হচ্ছে কি, এই যেগুলো হচ্ছে আনকমন কজ, এগুলো সবার থাকে না, হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকে। নেক পেইন হইতে পারে, কি হইতে পারে, নেক পেইন হইতে পারে, যেহেতু গলায় একটা ইনফ্লামেশন হয়েছে সেহেতু সেই ব্যথাটা কি পিছনে আসতে পারে। মনে রাখতে হবে গলা, নাক এবং কান এই তিনটা কি একই জিনিস, হ্যাঁ, একটা ইনফেক্টেড হলে আর একটা সমস্যা হইতে পারে, ঠিক আছে। এরপরে কি, তাহলে নেক পেইন হইতে পারে, অ্যাবডোমিনাল পেইন হইতে পারে। অ্যাবডোমিনাল পেইন কেন হবে, লস অফ অ্যাপিটাইট, খাবার দাবার না খেলে পেটে ব্যথা হইতে পারে। আবার হচ্ছে পেটে মুখে যে দুর্গন্ধটা আছে সেটার কারণে হইতে পারে। আমাদের খাদ্যর মাধ্যমে কিন্তু অনেক প্রকার রোগ জীবাণু আমাদের পেটে ঢুকে না। আমাদের ফার্স্ট গার্ড অসুস্থ, ফার্স্ট গার্ডকে টনসিল কি অসুস্থ, সে কি জীবাণুগুলো ধরতে পারতেছে না, ডাইরেক্ট আমাদের কি পেটে চলে যাইতেছে জীবাণুগুলা, তাহলে কি হবে, অ্যাবডোমিনাল পেইন হইতে পারে। বুঝতে পারছি? এরপরে হচ্ছে ভয়েস চেঞ্জ, গলায় প্রদাহ হইলে কি ভয়েসটাও কি চেঞ্জ হইতে পারে, কারণ কণ্ঠনালীটাও কি এখানে। এরপরে হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, এগুলো হচ্ছে আনকমন কজ, হ্যাঁ, স্লিপ অ্যাপনিয়াও কি আনকমন কজ। আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালী দুইটাই হচ্ছে কি এই পাশাপাশি, হ্যাঁ।
আমরা যদি একটা ছবি দেখি তাহলে আরো বুঝতে পারবো। এই দেখেন, এই যে এই দুইটা কি বলেন তো, কে বলতে পারে দেখি? কোন ডিগ্রিতে এটা? কোন ডিগ্রিতে? 3rd ডিগ্রি। গুড। এই যে একটা কি আর একটা কে কিস করতেছে, হ্যাঁ কাছাকাছি চলে আসছে, এটা কি 3rd ডিগ্রি টনসিলাইটিস। বোঝা যাবে? আমরা এই যে ডিগ্রিগুলো দেখি, যে স্বাভাবিক অবস্থায় আছে, একটু কাছাকাছি চলে আসছে, একটু কাছাকাছি চলে আসছে, আরো কাছাকাছি চলে আসছে, এবং এই যে একদম পাশাপাশি চলে আসছে। এই তো দেখেন, এটা হচ্ছে কি আমাদের কি নোজ, নাক, হ্যাঁ এই দিক দিয়ে কি আমরা নিঃশ্বাস নেই, এদিক দিয়ে কি নিঃশ্বাস নিয়ে ঠিক এখানে চলে আসে, এদিক দিয়ে কি নিঃশ্বাস নেই ঠিক এদিকে চলে এসে এদিকে যে লাঞ্চে চলে যায়। এটা কি? এটা হচ্ছে মুখ। এটা দিয়ে কি খাদ্য নালীর খাবার যেয়ে ঠিক এদিক দিয়ে যেয়ে এদিক দিয়ে যেয়ে এদিক দিয়ে পেটে নেমে চলে আসে। দুইটা কিন্তু খুব কাছাকাছি অবস্থান করতেছে, দুইটা কি খুব কাছাকাছি অবস্থান করতেছে, এবং সংযুক্ত না, দুইটা রাস্তা আলাদা কিন্তু পাশাপাশি চলে যায়। এখানে একটা দরজার মতো আছে, আপনি যখন ঢুক গেলেন তখন এইটা বন্ধ থাকে, এটা 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 চলে যায়, হ্যাঁ। আবার যখন খাবার গ্রহণ না করি তখন কি শুধু এই যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিঃশ্বাসটা যায়, ঠিক আছে। এখানে একটা গেটের মতো কাজ করে, যেটা কি একটা দরজার মতো কাজ করে, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝতে পারছি যে খাদ্যনালী এবং শ্বাসনালী কি দুটা খুব কাছাকাছি অবস্থান করতেছে, হ্যাঁ। এখন স্লিপ অ্যাপনিয়া কখন হয়? স্লিপ অ্যাপনিয়া কি রাতে অথবা যখন ঘুমাই তখন কি শ্বাসকষ্ট হয় এবং শ্বাস নিতে পারে না, এবং অনেক সময় দেখা যায় যে রুগী মারাও যায়, ঠিক আছে। স্লিপ অ্যাপনিয়া হলে কি হয়? রুগী মারাও যায়। দেখেন, যখন আমাদের এই টনসিলটা প্রদাহ হয়, টনসিলটা কি বড় হয়ে যাবে, তখন কি এখানে কিন্তু রাস্তা এমনিতেই কম, সরু রাস্তা, তার মধ্যে আবার টনসিলটা বড় হয়ে গেছে, রাস্তা কি আরও কমে গেছে, শ্বাস প্রশ্বাস নর্মালি কি করে কম যাইতেছে, রাস্তা কম যাইতেছে। রাস্তা গ্রামের ড্রেনে দেখেন নাই, যখন যদি কোনো আপনার কি বলে মাটি পড়ে, মাটি পড়লে কি হয় পানির স্পিডটা বেড়ে যায় এবং কি ওভারফ্লো হয়ে যায়, প্লাস হচ্ছে কি হয় আপনার পানিটা কি কিন্তু কম যায় না, যদিও স্পিডে যায় কিন্তু তারপরেও কিন্তু তুলনামূলকভাবে কম যায়, কারণ কি বাধাগ্রস্ত হইতেছে। তো এইখানেও যখন টনসিলটা ইনফেক্টেড হয়, টনসিলাইটিস যখন হয়, তখন কি হয় এখানে ফুলে যায়, ফুলে গেলে কি হয় আমাদের খাবার খেতে সমস্যা হয়, আমরা ঢুক গিলতে পারি না, এই জন্য কি হয় ঢুক গিলতে পারি না। টনসিলের সমস্যা কি, টনসিলের রুগীরা দেখবেন যখন ইনফ্লামেট হয় তখন কি খাবার খেতে পারে না, তখন কি তরল জাতীয় খাবার খেতে হয় যেন সহজেই খেতে পারে, এই জন্যই মূলত খাবারটা খেতে পারে না, কারণ এখানে বাধা সৃষ্টি হয়। তো খাদ্যনালীতে যেরকম বাধা সৃষ্টি হয়, শ্বাস প্রশ্বাস নালীতেও কিন্তু ওই রকমভাবে বাধা প্রাপ্ত হয়, যার ফলে কি শ্বাস নিতেও একটু কষ্ট হয়। তো যখন ঘুম হয় তখন দেখা যায় যে এভাবে শুয়ে থাকে, তখন পুরাটাই ব্লক হয়ে যায়, তখন কি হয় শ্বাস পুরাটাই নিতে পারে না, শ্বাস না নিতে পারলে কি হবে পেশেন্ট মারা যাবে। বুঝতে পারছি? এভাবেই স্লিপ অ্যাপনিয়া হয়। এরপরে হচ্ছে মাউথ ব্রিথিং। রুগীটা কি করবে হা করে নিঃশ্বাস নিবে। হা করে কেন নিঃশ্বাস নিবে? এই যে আমাদের যে নাকের মাধ্যমে যে আমরা নিঃশ্বাস নিতেছি সেটা আমরা কি বাধাগ্রস্ত হইতেছে, তখন কোনো না কোনোভাবে বেঁচে থাকার তো ট্রাই করবে, তখন কি করবে
হা করে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করবে। কথা বুঝতে পারছি? এজন্য দেখবেন ছোট বাচ্চারা টনসিলের সমস্যা হলে হা করে ঘুমায়। হ্যাঁ, হা করে ঘুমায় এবং কি করে হা করে শ্বাস প্রশ্বাস নেয়। কেন কি ওরা নাক দিয়ে ওইভাবে শ্বাস প্রশ্বাসটা নিতে পারে না, কারণ এই যে জায়গাটা ব্লক থাকে। বুঝতে পারছি? কোনো কোশ্চেনের ভিতরে? এবার হচ্ছে স্নোরিং। এটা হচ্ছে নাক ডাকবে, ওই যে বাধাগ্রস্ত হবে, যার ফলে কি একটা শব্দ হবে। এরপর হচ্ছে ম্যালাইজ, শরীরটা কি ম্যাচ ম্যাচ করবে, শরীরটা কি ম্যাচ ম্যাচ করবে, ওই যে জ্বর আসলে যেরকম হয়, ভালো লাগে না শরীরে। এরপরে হচ্ছে ইয়ারএক, মানে হচ্ছে ইয়ার পেইন, কানে ব্যথা হইতে পারে। আমি আগেই বলছি নাক কান কি এগুলা কি একই সুতায় গাঁথা, একটা সমস্যা হলে আর একটা সমস্যা হইতে পারে। এরপর হচ্ছে ডলডিং অফ স্যালাইভা, এই দুইটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হয়। ডলডিং অফ স্যালাইভা, অনবরত কি হইতে থাকে, স্যালাইভা অর্থাৎ আমাদের মুখের যে লালা সেটা কি ঝরতে থাকে। তারপরে হচ্ছে ডিফিউজাল টু ইট, বাচ্চারা কি খেতে চায় না। কেন খেতে চায় না? শুধু বাচ্চারা না, বড়রাও খেতে চায় না। কেন খেতে চায় না? কারণ খেলেই এই টনসিলে ব্যথা হয়, যার ফলে কি বাচ্চারা খেতে চায় না এবং অনেক বেশি কান্নাকাটি করে বাচ্চারা। কিন্তু মজার বিষয় হচ্ছে এই কান্নাকাটিতে দেখবেন বাচ্চার চোখ দিয়ে পানি আসবে না, কিন্তু ওরা সব সময় কাকা কাকা করতেই থাকবে। সেটা 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 আমরা যাব, সামনে যাব। সাদা সাদা দুই জায়গায় হয়, একটা টনসিলেও হয় আর একটা মুখেও হয়, জিহ্বাতে হয় যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা সামনে পড়াবো। হ্যাঁ, আসতেছি। তাহলে কি এইটুকু আমরা বুঝতে পারছি? হ্যাঁ, এখন একটা বিষয়, সেটা হচ্ছে টনসিলে আমরা বলছিলাম এই যেখানে যে এটা ব্যাকটেরিয়াল দ্বারাও হয়, ভাইরাস দ্বারাও হয়। ব্যাকটেরিয়াল দ্বারা হয়, ভাইরাস দ্বারাও হয়। ভাইরাস দ্বারা হইলে আমরা জানি কি কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। ভাইরাস দ্বারা কি অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, কিন্তু তারপরেও দেখা যায় ওগুলো আগে দিতে পারলে ভালো, পরে দিলে আর কোনো কাজ করে না। তো ভাইরাল দ্বারা হইলে আমাদের মনে রাখতে হবে কি অ্যান্টিবায়োটিক লাগে না। ব্রড স্পেকট্রাম যে সব অ্যান্টিবায়োটিক আছে সেগুলো কি যদি আপনি ভাইরালে দেন তাহলে লাগবে না। এটা ভালো হইতে এমনিই 7 থেকে 14 দিন সময় লাগবে। যদি ভাইরাল হয় সাধারণত সর্বোচ্চ 7 দিন থেকে 10 দিন সময় লাগে কি এটা সুস্থ হইতে। তারপর কি এটা এমনিতেই ভালো হয়ে যায় যদি ভাইরাল হয়। আর যদি ব্যাকটেরিয়াল হয় সেক্ষেত্রে কিন্তু খারাপ হইতে পারে। ব্যাকটেরিয়াল খারাপ ভাইরাসের তুলনায়, ঠিক আছে? অর্থাৎ এই স্ট্রেপ্টোকক্কাস বিটা হেমোলাইটিক যদি ওই টনসিলটাকে ইফেক্টেড করে সেটা খারাপ ভাইরাসের তুলনায়। এখন ভাইরাস দ্বারা হইলে আমাদের কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না। আর যদি স্ট্রেপ্টোকক্কাস বিটা হেমোলাইটিক অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা হয় তাহলে অ্যান্টিবায়োটিক লাগবে। তাহলে আমাদের বুঝতে হবে যে কোনটা ভাইরাল এবং কোনটা ব্যাকটেরিয়াল, চিনতে হবে না? কারণ এক রুগীর আমি অ্যান্টিবায়োটিক দিতেছি, একটা অ্যান্টিবায়োটিক তো অনেক দাম, 7 দিনের একটা কোর্স কমপ্লিট করতে হবে। তো আমরা কাকে বুঝে শুনে দিতে হবে তো এটা, তাই না? যদি দেখা গেল যে আপনি ভাইরাল অ্যাটাক হয়েছে, আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, তাহলে কি খামাখা অ্যান্টিবায়োটিক খাইলো, অত দরকার ছিল না, কারণ ওটা এমনিতেই ভালো হয়ে যাবে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে। কিন্তু যদি ব্যাকটেরিয়াল হয়ে থাকে তাহলে অবশ্যই ওর অ্যান্টিবায়োটিক লাগবে। তাহলে ব্যাকটেরিয়াল এবং ভাইরালটা আমাদের চেনার প্রয়োজন আছে, তাই না? ফাঙ্গাল ইনফেকশনও হয়, তবে সেটা রেয়ার। ভাইরাস ধারাও হয়, ব্যাকটেরিয়াল ধারাও হয়, ফাঙ্গাস ধারাও হয়, তবে সেটা খুবই রেয়ার। এতটুকু আমরা বুঝতে পারছি। এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে?
কমন কোল্ড অর ফ্লো, অর্থাৎ কমন কোল্ড হলে যেমন কি নাক দিয়ে পানি ঝরে, কমন কোল্ডের ফিভার সিমটম আছে না কিছু, নাক দিয়ে পানি ঝরে, হাঁচি কাশি হয়, হ্যাঁ, অ্যাজমা অ্যালার্জির সমস্যা যেগুলোতে হয়, তো ঠিক ভাইরালটা কি এরকম ফিচার দেখা যাবে। অর্থাৎ কি কমন কোল্ডের মতো অথবা ফ্লোর মতো সিমটম দেখা দেবে, অর্থাৎ হাসি কাশি মতো দেখা দিবে। এরপরে হচ্ছে কি ভাইরালে হইলে কি হবে, লো গ্রেড ফিভার হবে, জ্বর থাকবে কিন্তু অল্প মাত্রায়, অতিরিক্ত মাত্রায় না। এরপরে হচ্ছে কাশি থাকবে, শুকনো কাশি, কাশিটা কি শুকনো কাশি, ড্রাই কফ, প্রোডাক্টিভ কফ না, অর্থাৎ যে কফ আসে ভিতর থেকে সেটা আসবে না, ড্রাই কফ হবে, হ্যাঁ, শুকনো কাশি হবে।